শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এবং সেই সাথে সিটিসেল তারকা কথনের আজকের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মৌসুমী। আজকে টেলিভিশনের ইতিহাসে আজকের সিটিসেল তারকা কথন এক ইতিহাস হতে যাচ্ছে, কারণ আজকের এই অনুষ্ঠানে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং আজকে গতানুগতিক যে প্রতিদিনের মতো অনুষ্ঠান শুরু করা হয়, আজকে আমি ভাবছি ঠিক সেভাবে যদি শুরু না করে এই তিনজন তরুণ যখন সেই মুক্তিযুদ্ধের সময় তাদের টকবকে রক্ত এবং চোখে ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য সেই তরুণের গল্প দিয়ে যদি শুরু করি তাহলে কেমন হয়। সেই সময় সেই তরুণরা স্বপ্ন দেখেছিল সমৃদ্ধ এক বাংলাদেশ গড়বে। 3 মাধ্যমে তারা কাজ করতেন, ভীষণ ভালো বন্ধু। একজনের সাফল্যে আরেক বন্ধু এগিয়ে এসেছেন। যখন যার যেটি প্রয়োজন হয়েছে তখন মানসিকভাবে কিংবা শারীরিকভাবে ঝাঁপিয়ে পড়েছেন একজন আরেকজনের সাথে, এবং সেই তরুণের স্বপ্ন আজকের এই সময়ে তরুণদের কাছে হয়ে উঠেছে তারা আদর্শ, হয়ে উঠেছে নতুন এক বাংলাদেশ গড়বার মতো সোনার বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন। আমরা আজকের এই অনুষ্ঠানে যে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের মধ্যে একজন কাজ করছেন নাট্যাঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, কেউ একজন কাজ করছেন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবার জন্য, তাদের মধ্যে একজন কাজ করছেন বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাবার জন্য, যিনি এক বিপ্লব ঘটিয়েছেন, আজ এক আন্দোলনে পরিণত হয়েছে। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে আজ শুধু টেলিভিশনের ইতিহাসে শুধু কৃষি ক্ষেত্রে থাকেনি, শুধু তার ইতিহাস আজ গোটা বিশ্বকে ছাড়িয়ে গেছে এই বাংলাদেশের কৃষি নিয়ে তার কর্মকাণ্ড। এবং আজকে আমরা সাথে যে দুজনকে পেয়েছি তার এই কৃষিক্ষেত্রে কাজ করবার জন্য তার ভালো দুজন বন্ধু হিসেবে তাকে এবারের মতো তাকে সাপোর্ট দেবার জন্য আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত তারাও অতিথি। আমি ভীষণ আনন্দের সাথে বলতে চাই, গণমাধ্যম ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব শাইখ সিরাজ আছেন আজকে আমাদের অনুষ্ঠানে, এবং আমরা আনন্দের সাথে আপনাদেরকে বলতে চাই চ্যানেল আয়ের পর্দায় আপনারা উপভোগ করে থাকেন কৃষিক্ষেত্রে আমাদের সকলের উন্নয়নমূলক অনুষ্ঠান হৃদয়ে মাটিও মানুষ। আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের 11 বছরের পথ চলা 10 বছর পূর্তি উপলক্ষে আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এবং শুরুতে যখন বললাম যে আরও বাকি যে দুজন বন্ধু হিসেবে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, একজন নাট্যাঙ্গনকে এবং সাংস্কৃতিক অঙ্গনকে যিনি সমৃদ্ধ করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আফজাল হোসেন, সেই সাথে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাহিত্যাঙ্গনকে যিনি তরুণ প্রজন্মকে দেখাচ্ছেন এক পথ, ঔপন্যাসিক এবং কালের কণ্ঠের সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ইমদাদুল হক মিলন। স্বাগত জানাই আপনাদের সকলকে। এবং শুরুতে যে কথা বলেছি, আজকে এই প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে একসাথে পেয়েছি। আমরা আজকে শুরুতে অনুষ্ঠানে কথা বলবার আগে আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানকে নিয়ে অর্থাৎ হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে শুভেচ্ছা দিয়েছেন। আমরা সেই শুভেচ্ছা বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, তারপরে আজকের আমাদের এই বিশেষ আমাদের আড্ডায় আপনাদেরকে নিয়ে আসবো। চলুন দেখা যাক টেলিভিশন স্ক্রিনে। শাইখ সিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ওই কৃষি বাজেট নিয়ে আলোচনায় তো আমি যাচ্ছি কয়েক বছর ধরেই। অতি সাধারণ মানুষ, সে অনেক সময় তার সমস্যা পরিষ্কারভাবে, মানে কোনো কিছু রাগডাক নেই বলে, তাতে নীতি নির্ধারণের খোরাক পাওয়া যায়। উনি একাধারে আমি বলবো যে কৃষি বিশেষজ্ঞ, একাধারে বাংলার মানুষের জীবন সম্বন্ধে ওনার কি বলবো খুবই গভীর ওনার মানে জ্ঞান, এবং একজন মিডিয়া পার্সোনালিটি হিসাবে ওনার একেবারে কি বলবো অতুলনীয় দক্ষতা। এই তিনটার সংমিশ্রণ ঘটিয়ে শাইখ সিরাজ সাহেব হৃদয়ে মাটিও মানুষ একটা অনন্য একটি প্রোগ্রাম তৈরি করেছেন, এবং আমি ওনাকে আন্তরিক ভাবে ওনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। শাইখ সিরাজের পেশাগত যে দক্ষতা, তার পাশাপাশি সাংবাদিকতা সম্বন্ধে তার যে জ্ঞান, এবং তার উপরে ছাড়িয়ে যেটা তার দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা যেভাবে একত্রিত হয়েছে, এই একটি অনন্য সম্মিলন খুব কমই আমরা দেখতে পাই আমাদের সময়। সেহেতু এই হৃদয়ে মাটিও মানুষ নিঃসন্দেহে শাইখ সিরাজের একটা অপূর্ব কীর্তি, এবং জাতীয় ক্ষেত্রে এটা আগামী দিনের প্রজন্মের জন্য অনেক কিছু শেখার বিষয় রেখে যাচ্ছে।
আমরা দেখছিলাম হৃদয়ে মাটিও মানুষ, এই অনুষ্ঠানকে নিয়ে আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমেই জনাব শাইখ সিরাজ, এই 10 বছরের পূর্তি কৃষিক্ষেত্রে তরুণদেরকেও আজকে উদ্বুদ্ধ করছে এই মাধ্যম এবং এই অনুষ্ঠানটি। আপনার অভিজ্ঞতা এবং আপনার সেই শুরু থেকে এ পর্যন্ত যে জার্নিটা ছিল, এই মুহূর্তে যদি জানতে চাই অনুভূতি কেমন, তাহলে সেটা কি হবে? ধন্যবাদ মৌসুমী। অনুভূতি নিঃসন্দেহে ভালো। তো আমার নিজের অনুভূতি নিজে না বলে আমার দুই বন্ধু সেই সময়কার আফজাল, মিলন, আমরা তো একসাথেই সব বড় হয়েছি, বেড়ে উঠেছি এবং সবারই মাধ্যমটাই ছিল টেলিভিশন, লেখালেখি, টেলিভিশন, নাটক, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, সাগর একজন, সব কিছু মিলিয়ে ওই সময়টাতে আমাদের যে ফরিদি ছিলেন, আজকে স্মরণ করছি তার কথা। হ্যাঁ, তো সেই সময়তে আফজাল নাটকের সাথে সংশ্লিষ্ট ছিল প্রচণ্ডভাবে। নাটকের সেই সময়কার, তখন আমার তো পরিষ্কার কয়েকটি নাটকের কথা এখনও খেয়াল আছে, যে পারলে না রুমকি। তারপর আমার খেয়াল আছে একটি ম্যাগাজিন অনুষ্ঠান করতো সেই সময়, আপন প্রিয়, ওই যে হাওয়াই ফাইবোর একটা অনুষ্ঠান ছিল, জ্যাক লর্ড ঘুরে দাঁড়াতো ছাদের উপরে মিউজিকের সাথে, ওই রিভলভিং চেয়ার দিয়ে ঘুরে আসতো। তো সেই রকম মিলন তার বিখ্যাত সবগুলো উপন্যাস নিয়ে সিরিজ, একটি সপ্তাহের নাটক, সব কিছু মিলিয়ে সেই সময় আমি অন্য ট্র্যাকের একটা অনুষ্ঠান করতাম, কৃষির একটা অনুষ্ঠান করতাম। তো সেই সময়কার টক, মিষ্টি, তিক্ত নানান ধরনের অভিজ্ঞতা আমার সেই সময়কার আছে। সব কিছু মিলিয়ে একটা দর্শন ছিল। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার নিজের অবস্থান থেকে তার কিন্তু একটা নিজস্ব একটা দর্শন, একটা ভিশন থাকে। হ্যাঁ, যে এটি করলে এই উপকারটা হতে পারে, বা এই কাজটি করে আমি এটা অ্যাচিভ করতে চাচ্ছি, এরকম একটা ইয়ে থাকে প্রত্যেকটা। যে একেবারে খেটে খাওয়া মানুষ, তারও কিন্তু সকালে যখন বাসা থেকে বের হয়, তার কিছু একটা প্ল্যানিং থাকে। তো এইরকম ধারণাগুলো কিন্তু সবারও ছিল। তখন আমি শুরু করার পরে আজকে এই মুহূর্তে এইখানে বসে কথা বলছি, আজকে 24 বছরের যদি অনুষ্ঠান ধরি এটাকে, বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল আই মিলিয়ে। তো এখন তো সবাই সজাগ, তরুণ প্রজন্ম। আমি যখন ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিই আজকের অনুষ্ঠানটা নিয়ে, তখন লক্ষ্য করা যায় অসংখ্য মানে কমেন্টসগুলো আসতে থাকে। হ্যাঁ, তো তখন বোঝা যায় যে এরা তো আগ্রহী, জানতে চায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমনই একটা অবস্থায় আমরা বাস করছি পৃথিবীর, যেই সময়টাতে খাদ্য নিরাপত্তা একটা ভঙ্গুর, কোনো দেশ যে কোনো খাদ্যের ভাণ্ডার একটা সংকটে পড়বে, সেই দিক থেকে হয়তো সবাই একটু কম বেশি সচেতন হচ্ছে, এই আর কি। আফজাল হোসেন এবং ইমদাদুল হক মিলন, শুরুতে দর্শকদেরকে বলেছিলাম যে সেই সময় বাংলাদেশের স্বাধীন একটি বাংলাদেশে আপনাদের তরুণদের স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়বার। সেই সময় যখন আপনাদেরই একজন বন্ধু কৃষি ক্ষেত্রে কাজ করবার জন্য, আপনি সাহিত্য নিয়ে কাজ করছেন, আপনি নাট্যাঙ্গন নিয়ে এবং সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করছেন, সেই সময় একদম ডিফারেন্ট একটি ট্র্যাকে গিয়ে আপনাদেরই একজন বন্ধু কৃষি ক্ষেত্রে কাজ করছেন। সেই সময়টিকে আসলে মনে হয়েছে আজকের এই চিত্রটি আপনারা দেখতে পাবেন, তরুণের চোখেও এখন স্বপ্ন কৃষি নিয়ে কাজ করবার, কি মনে হয়েছে? আমরা যখন শুরু করলাম, আমরা এক একজন এক একটা জায়গায় কাজ করার চেষ্টা করেছি। আফজাল অভিনয়ে, শাইখ কৃষি নিয়ে, সাগর অন্য বিষয়গুলো নিয়ে। আমাদের বন্ধুরা প্রত্যেকেই একটি করে আলাদা জায়গা ভাগ করে নিয়েছিল। তো যে যার ক্ষেত্রে মোটামুটিভাবে একটা বড় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে শাইখ যে বিষয়টি নিয়ে কাজ করছিল, এটাকে শুরুর দিকে বাংলাদেশের অনেক মানুষ একটু তুচ্ছতাচ্ছিল্য করবার চেষ্টা করেছে। আমরা নিজেরাও অনেক ঠাট্টা মশকরা করেছি ওর সঙ্গে। আমাদের একটা স্বভাবই ছিল, আমরা একসঙ্গে হলে খুব মজা করতাম। এখনও আমাদের সেই বয়সটা ফুরিয়ে যায়নি। আমরা তিনজন তোমার এখানে ঢুকবার আগে যখন একসঙ্গে বসছিলাম, আমরা 22 বছর বয়সে চলে গিয়েছিলাম। তো আমাদের জীবনটা কিন্তু সেরকম, আমরা হাসতে হাসতে এক একটা কাজ শুরু করেছি, কিন্তু যে ক্ষেত্রে কাজ করেছি সেই জায়গা থেকে কখনো সরিনি। আজকে শাইখ বাংলাদেশে কৃষির চেহারাটা ঘুরিয়ে দিয়েছে একক প্রচেষ্টায়, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে তার অনুষ্ঠান হৃদয়ে মাটিও মানুষ 11তে পদার্পণ করছে, 10টি বছর অতিক্রম করেছে। এর আগে বাংলাদেশ টেলিভিশনে সে মাটিও মানুষ নামে একটি অনুষ্ঠান করতো। তার 24-25 বা তারও বেশি সময় ধরে একটি জায়গাতে সে কাজ করে যাচ্ছে, অবিরাম কাজ করে যাচ্ছে। এই জায়গাটি থেকে সে কখনো সরেনি। একজন মানুষের এই যে লেগে থাকা, এই যে ডেডিকেশন, এর মূল্যটা আজকে আমরা চারদিকে দেখতে পাচ্ছি। শাইখ বাংলাদেশের কৃষির চেহারাটা ঘুরিয়ে দিয়েছে, নতুন প্রজন্মকে ইনভলভ করতে পেরেছে, এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কৃষির ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখবে এটা আমরা কখনো ভাবিনি। সেই জায়গাটিও কিন্তু সে তৈরি করেছে। আমি ওর একটা অনুষ্ঠান দেখি, কৃষকের ঈদ আনন্দ,
কৃষকদের নিয়ে যে এরকম একটা আনন্দের অনুষ্ঠান করা যায়, আমাদের এই সাধারণ মানুষগুলোকে যে একটা বড় জায়গায় নিয়ে আসা যায়, এটা শাইক, এই পথটা শাইক দেখিয়েছে। সুতরাং এটা আমি মনে করি যে শাইকের ব্যক্তি অ্যাচিভমেন্টের চেয়েও আমাদের জাতিগতভাবে এটা একজন মানুষ খুব বড় একটা জায়গা অ্যাচিভ করেছে, খুব বড়, তার এই অ্যাচিভমেন্ট অনেক মূল্যবান, এবং আমি খুব গৌরববোধ করি শাইক সিরাজ আমার বন্ধু। আফজাল হোসেন। এক হচ্ছে টেলিভিশন অনুষ্ঠান না হলে এখন মিলন যা বললো একটা বড় সড়ো হাততালি দিতাম। তারপরেই আমি সিরাজের প্রথম সাফল্যটা লক্ষ্য করি চ্যানেলেরও আগে। আমার গ্রামের বাড়িতে আমার অর্ধেক বয়সী একটি তরুণ, তাদের একটা পোড়ো জমি ছিল, যে জমিটাতে একটা বটগাছ ছিল অনেক বড়, এবং সেখানে যেটা আমরা বলি যে সাপখোপের বাসা, কেউ সেখানে যেত না। টেলিভিশনে অনুষ্ঠান দেখে সে উদ্বুদ্ধ হয় এবং সেইখানটায় সে নানান রকম ফল, নানান রকম শস্য, পুকুর কেটে মাছ, এবং সেটা মানুষের একটা মানে দেখবার জন্য জায়গায় পরিণত করেছে সে। তার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে ওটা দেখতে যায়। একদিন তার একটা স্বপ্নের কথা আমাকে সে বললো, আমি একটা বাড়িতে গেছি একবার বেড়াতে, আমাকে বললো যে আমার খুব শখ এই মানুষটিকে এনে দেখানো। তো আমি জানি যে আপনার বন্ধু, ওনাকে একটু নিয়ে আসতে পারেন কিনা। সেটা আমি এসে শাইককে বলেছিলাম, কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা আর কখনো হয়নি। প্রথম আমি উপলব্ধ করি যে একটা গ্রামে পড়ে থাকা তরুণের মনে এই যে স্বপ্নটা জাগ্রত করা, এটা যদি 10-12 বছর আগে হয়ে থাকে, তাহলে এই 12 বছরে বাংলাদেশ অনেকটাই পাল্টেছে। সেটার কথা ঠিক আবেগবশত না, মিলন যেটি বললো সেটা সত্য ঘটনা। কিন্তু আমাদের আনন্দ অনুভব হয় অন্য জায়গায়। সেটা হলো যে আমরা ভাবি যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে একটা সময়ে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, পরস্পরের বন্ধু, এবং এটি কিন্তু কম ঘটনা রয়েছে যে একসঙ্গে আমরা যারা ছিলাম প্রত্যেকেই কিছু না কিছু দেশের কাজে লেগেছি, কিছু না কিছু। এবং আজকে একটু আমি বলবো যে কোনো দুঃখ না, বেদনা না, বা লজ্জা না, মানে গর্ব করেই বলতে চাই যে আমাদের মধ্যে তখনকার বিবেচনায় সবচাইতে মনে হতো যে কিছুই হবে না, সেটা হচ্ছে শাইক সিরাজ। আমাদের অভিভাবককে বলা যেতে পারে ছিল ফরিদুর রেজা সাগর। ও আমাদের মধ্য কখনো বসতো না, কিন্তু সেই ছিল মধ্যমণি। তাকে কেন্দ্র করে আমরা একসাথে হতাম সবাই। মিলন লিখতো, মিলনের কথাও একটু বলি। মিলন কিন্তু এই দলে যোগ দেবার জন্য লেখালেখি শুরু করেছে। তার ধারণা ছিল যে আমার একটা শক্তি দরকার, কিছু একটা থাকা দরকার, তাহলে এদের মধ্যে ঢোকার জন্য আমার নিজের একটা কিছু থাকা দরকার, সেই কারণে লেখা। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে একটা মানুষ সে মনে করছে যে আমি এই গোত্রটাতে থাকতে চাই, এজন্য আমি লিখবো। সাগর ছিল হচ্ছে 10 হাতের মানুষ, সে হয়তো টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে জড়িত, নিজে সাহিত্য করছে, শিশু সাহিত্য, তখন থেকে তার ওই আগ্রহ আছে। সমস্ত শিশু সংগঠনের সঙ্গে তার আলাদা সম্পর্ক ছিল। আমি অভিনয়ের জন্য চেষ্টা করছি, ও কিন্তু তখন আমি এই জন্য বলে নিলাম যে আমাদের মধ্যে সবচাইতে মানে আমরা খুব ভালোভাবে তাকাতাম না, এই কারণে মনে হতো যারা আমি তো অভিনয় করছি, ও তো লিখছে, স্বাগত টেলিভিশনের জন্য কাজ করছে, শিশু সাহিত্যের জন্য করছে, যখন আড্ডা হতো বসে থাকতাম। সে সময় ও শুরু করলো হচ্ছে মাটির মানুষ। এবং আজকে হয়তো আমরা বিবেচনা করতে পারবো না যে চাষবাস নিয়ে টেলিভিশন অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানটি এইরকম একটি জায়গায় পৌঁছাবে, এবং সেটা নিঃসন্দেহে ভাবনারও অতীত ছিল, কিন্তু সেটি সম্ভব করেছে সিরাজ। সেটা বন্ধু বলে না, যে কোনো মানুষ যারা টেলিভিশন দেখেন তারা স্বীকার করবেন। এবং এটার পেছনে আমি যেটা মনে করি যে সামর্থ্যটা আসলে সব মানুষের থাকে না। অন্তত আমার বন্ধু বান্ধবদের বিশ্লেষণ আমরা যখন নিজেরা একা একা বসেও করি, তখন দেখি যে আসলে সামর্থ্যটা অনেকের হয়তো, যেটা আমরা বলি যে আল্লাহ প্রদত্ত, আবার অনেককে কিন্তু অর্জন করতে হয়। তো এটা আমাদের মধ্যে আমরা দেখেছি যে অধিকাংশই কিন্তু খেটে খুঁটে অর্জন করেছে। কেউ কারোর উদাহরণ নেই যে, অন্তত আমরা কিন্তু অনেক বন্ধুর কথা বলবো, হয়তো টেলিভিশন দর্শক ওরকম চিনবেন না। আমাদের দুজন বন্ধু বাংলাদেশের বড় ফার্মাসিউটিক্যালের কিন্তু প্রধান, তারা ভালো ছাত্র, তারা আসতো হচ্ছে যে সাহিত্য নিয়ে আলোচনার জন্য, কিন্তু হয়তো মিডিয়া বা গণমাধ্যম ওইভাবে তাদের ওইরকম না থাকলেও প্রত্যেকে যারা আমরা একসাথে ছিলাম
প্রত্যেকে নিজেদের চেষ্টায় একটা জায়গায় পৌঁছেছে, এবং আমরা যে সময়টা অতিক্রম করেছি আমরা কেউ বলতে পারবো না যে আমাদের সামনে কেউ কিছু এগিয়ে দিয়েছে যে যাও এই সাহায্য নিয়ে এগিয়ে যাও। প্রত্যেকের জায়গা নিজেদের করে নিতে হয়েছে, এবং যে জায়গাগুলোই আমরা কাজ করেছি, আবার আমি রিপিট করছি যে প্রত্যেকটায় আকর্ষণের অনেক কিছু ছিল, অনুপ্রেরণার অনেক কিছু ছিল, কিন্তু কৃষি একটি বিষয়, সেটি আমরা নিজেরাই অবহেলা করেছি। আমরা ওকে নিয়ে হাসি ঠাট্টা করতাম, এমন ধরনের হাসি ঠাট্টা যে ও কিছু হচ্ছে না বলে ওটা করছে, কিন্তু শেষমেশ আমরা দেখতে পাচ্ছি ওরই কিছু হলো মানে দেশের কিছু হলো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা যেটা আফজাল, সেটা হচ্ছে যে ও যেই জায়গাটিকে সে ধরেছে, এই জায়গাটি তো আমাদের মূল জায়গা। আসলে এই জায়গার মানুষগুলোর কল্যাণে তো একটা দেশ দাঁড়িয়ে থাকে। কিন্তু টেলিভিশনের অনুষ্ঠানের জন্য না সাগর, আজকে সিরাজ তুমি কম বলো, টেলিভিশনের অনুষ্ঠানের জন্য না। যখন ও শুরু করেছে তখন কিন্তু আমরা সকলেই জানি যে কৃষি নিয়ে খুব বেশি সে জানতো এমন কোনো বিষয় না, কিন্তু আমি এখন যখন অনুষ্ঠান ওর দেখি যেসব বিষয় নিয়ে ও কথা বলে, তখন আমার মনে হয় যে এটি একমাত্র মানে সাধনা ছাড়া এই মাত্রায় পৌঁছানো সম্ভব না। আমি একটা কথা প্রসঙ্গক্রমে বলি, যে এই অনুষ্ঠান প্রসঙ্গেই বলছি, যে আমরা অনেক ধরনের বিষয় নিয়ে অনুষ্ঠান করি, সেই বিষয় যেমন কৃষক, যেটা নিয়ে কথা বলছি যে হৃদয় মাটি মানুষ, আমরা কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে, শিল্পকলা নিয়ে যে অনুষ্ঠান করি, কখনো কখনো একটা রান্নার অনুষ্ঠান, একটা এই কৃষি বিষয়ক অনুষ্ঠান কিন্তু সেই মাত্রায় হতে পারে যখন তার ভেতরে যিনি করছেন তিনি প্রবেশ করবেন ওইভাবে, ওই ভাষায়, ওই অনুভূতি দিয়ে, এবং সেটাই কিন্তু মানুষকে আসলে স্পর্শ করে এবং মানুষ আকর্ষিত বোধ করে। শুধু এমন না যে চাষবাস মানে কিভাবে চাষ করবেন সেটা বললে আজকে এই জায়গাটা পৌঁছাতো না। তো সেই কাব্যময়তাও কিন্তু আমি লক্ষ্য করি তার কাজের মধ্যে। একটি টেলিভিশন অনুষ্ঠানে কিছুক্ষণ আগে ইমদাদুল হক মিলন বলছিলেন কৃষকের ঈদ আনন্দের কথা। আমরা কৃষকের ঈদ আনন্দের ভাবনার কথা শুনবো, কিন্তু তার আগে চাইবো দর্শকদেরকে আজকের যেহেতু একটি শুভ মুহূর্ত আছে, শুভ দিন আছে, আমরা এই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই, তারপর আবারও ফিরছে আমাদের এই অনুষ্ঠানে। কি করে হলো? নো প্রবলেম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের মাঝে যে 4-6 পেটানোর যে একটা, আমি বলি এটা ছিল হচ্ছে ওই যে বিশ্বকাপ ক্রিকেটের সময় হঠাৎ করে মনে হলো, বাংলাদেশটা একটা ভ্যানু ছিল, তো মনে হলো যে কৃষকদেরকে বিশ্বকাপের সাথে যুক্ত করা যায় কেমন, এতগুলো মানুষ গ্রামে থাকে। হ্যাঁ, তখন ওই ধান খেতে বোলডোজার দিয়ে সমান করে গ্রামের ভেতরে ময়মনসিংহের শম্ভুগঞ্জে করা হলো। আর এটা ছিল হচ্ছে যে কথা কিছুক্ষণ আগে আফজাল হোসেন বলছিলেন যে একেবারে সেখানে গেলে আপনি তাদের সাথে মিশে যান। এই মুহূর্তে আপনার গেটআপ দেখে আমরা বুঝতে পারছি। মুকুটটা পরানোর পর আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি বলুন তো? আমি বাংলার নবাব। না, কিন্তু ইন্টারেস্টিং বিষয় যে এটা কিন্তু এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়, কিন্তু একই সঙ্গে এই বিষয়গুলো কিন্তু গ্রামে আগে ছিল। জি। এবং আমি মনে করি যে টেলিভিশনে এই বিষয়টি নিয়ে আসবার পর এবং মাঝখানে হারিয়ে গিয়েছিল, সেটাই বলতে চাচ্ছি আমি, যে এটি কিন্তু গ্রামে গঞ্জে ঈদের সময় বা বিভিন্ন ঋতু, পার্বণে এগুলো, এই বিষয়গুলো ছিল, মানুষ, সমগ্র গ্রামের মানুষ একসাথে উপভোগ করতো। সেটি টেলিভিশনে যে আনা হয়েছে এবং সার্বজনীন করা হয়েছে, এটা তো একটা বিশাল ভূমিকা। আরেকটা কথা আমি একটু আফজাল বলি, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। আমরা আমাদের ছেলেবেলায় আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু গ্রামে থেকেছি, গ্রামের জীবনটা আমরা খুব কাছ থেকে দেখেছি। সেই সময়টাতে আমরা দেখেছি ঈদের সময় বা অন্যান্য অকেশনের সময় এই ধরনের গ্রামের সব মানুষ একত্র হয়ে আনন্দ করতো। ধীরে ধীরে আমাদের আনন্দ কিন্তু উধাও হয়ে গেল, আমাদের জীবন থেকে উধাও হয়ে গেল। মানে নানান ধরনের রাষ্ট্রীয় সমস্যা, নানান ধরনের সমস্যার কারণে কৃষি খাত বা অন্যান্য খাতগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকলো, তার ফলে মানুষ নিজের মুখের আহার জোগাড় করতেই মানে মানুষের দিন চলে যেত, আনন্দটা উধাও হয়ে গেল জীবন থেকে। তো সেই আনন্দকে নতুন করে ফিরিয়ে আনা, একাধারে কৃষির উন্নয়নের জন্য কাজ করা এবং এই মানুষগুলোকে আনন্দের মধ্যে ঢুকিয়ে দেয়া, এটা শাইখ সিরাজের
সবচেয়ে বড় কৃতিত্ব বলে আমি মনে করি। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার হচ্ছে এবং দর্শকরাও নিশ্চয়ই যখন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তাদেরও আজকে ভালো লাগা প্রকাশ করবার দিন এবং নিশ্চয়ই কিছু বলতে চান। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? দিদি ভাই, আমি নকুল সরকার আছি আপনাদের সাথে। জি বলুন। আচ্ছা, আমি আজকে শাইখ সিরাজ স্যারের সাথে কথা বলছি। বলুন। আচ্ছা স্যার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। একটা তারকা নির্ভর প্রোগ্রাম না হয়েও একটা প্রোগ্রাম যে এত জনপ্রিয় হতে পারে এটা বাংলাদেশে খুবই বিরল। আর 10 বছর পার করেছেন আপনি, আর কৃষকদের মনে সচেতনতা বৃদ্ধি, কৃষকদের যে শান্তি এনে দিয়েছেন আপনি। আমরা প্রত্যাশা করি যে আগামীতে নোবেলের যে শান্তি পুরস্কারটা সেটার জন্য আপনার হাতেই আসে। অনেক ধন্যবাদ ফোন করেছেন। একটি এই দর্শকের কথার রেশ ধরে একটু বলতে চাই, টেলিভিশনের একটি অনুষ্ঠান আমরা সাধারণত বিনোদন হিসেবে উপভোগ করে থাকি। কখনো গানের অনুষ্ঠান হতে পারে, কখনো নাটক, কখনো হতে পারে ম্যাগাজিন অনুষ্ঠান। কিন্তু একটি কৃষি বিষয়ক অনুষ্ঠান আসলে টেলিভিশনের বিনোদনের সেই জায়গাটা কতটা গ্রহণ করতে পারে বলে দর্শক আপনারা মনে করেন? কারণ এই পর্যন্ত আমরা দেখেছি একটি টেলিভিশনের অনুষ্ঠান হিসেবেই এখন শুধু হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠান নয়, সকলের কাছে একটি প্রতিষ্ঠান, সকল নতুন প্রজন্ম মনে করছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারছি। আপনারা একজন টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে এই দিকটিকে কিভাবে দেখেন? অবশ্যই একটি বিষয় আমি কিন্তু আগেই বলেছি যে এটি শুধু আমরা কৃষি বিষয়ক, জি, কিন্তু এটির যে উপস্থাপনা। চুপচাপ বসেই থাকবো নাকি? না না, তুমি কথা বলো, আমাদের প্রতিদিনই বলো। কৃষি বিষয়ক তার মানে তো এই না যে কিভাবে রোপণ করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, বিষয়টা কিন্তু সেটা না। এটার মধ্যে শিল্পের যে বিষয়গুলো সে উপস্থাপনা করেছে, আমার কাছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যে এবং আমরা কিন্তু সবসময় বিবেচনা করে থাকি যে সাধারণ এই বিষয়টি বুঝবে না, এটি হচ্ছে সবচেয়ে বড় রোগ আমাদের। সাধারণ আমরা কাদের বিবেচনা করি? মানে আমরা যখন একজনকে সাধারণ বিবেচনা করি তখন কিন্তু আসলে নিজেকেই সাধারণ হিসেবে ব্যক্ত করি। তো এই অনুষ্ঠানে আমার যেটি মনে হয়েছে, সর্বসময় যেটা মনে হয়ে থাকে, যে এই অনুষ্ঠান কখনো সাধারণকে সাধারণ বিবেচনা করে না। এবং তার বড় উদাহরণ হচ্ছে এই যে কৃষকের ঈদ আনন্দ, এটি যে টেলিভিশনের পর্দায় উঠে এসেছে, এটি কিন্তু পুরো দেশকে একত্রিত করার একটা বিষয়, শুধু আনন্দ নয়। এমনকি কৃষি বাজেট যেটি হয়, কৃষক কথা বলবে এবং সেটি রাষ্ট্র গ্রহণ করবে, এই পর্যায়ে আনার বিষয়টা অত্যন্ত অত্যন্ত গৌরবের। এই ভাবনাটা তো অত্যন্ত গৌরবের। এই ভাবনার কথা রেশ ধরে জনাব শাইখ সিরাজ আপনার কাছে জানতে চাই। কৃষকের ঈদানন্দের বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা যখন টেলিভিশনে অনুষ্ঠান করতাম বাংলাদেশ টেলিভিশনে, তখন তো একটি মাত্র টেলিভিশন, তো সেই জায়গাটাতে ঈদ এলে 3 দিন 4 দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার হতো এবং তখনও দেখতাম যে এই 3-4 দিনের অনুষ্ঠানের ভেতরে নাটক, চলচ্চিত্র, বিশেষ করে সিনেমা, একটা পূর্ণাঙ্গ ছবি, গান এবং বাজেটের কথা যখন বলেন, এবং টেলিভিশন পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাজেটের বাজেটের আয়োজনটা ছিল যে আমাদের যে ন্যাশনাল বাজেটগুলো হয়, ন্যাশনাল বাজেটের ভেতরে কৃষির একটা বড় খাত থাকে। কিন্তু কৃষক প্রথম 2005-এ যখন প্রথম করি সার্ভে, তখন দেখছি একজন কৃষকও এই তথ্যটাই জানে না যে পূর্ণাঙ্গ বাজেটের ভিতরে স্বাস্থ্যের যেমন খাত থাকে, শিক্ষার যেমন খাত থাকে, কৃষির একটা খাত থাকে, এটা তারা জানেই না। তখনই উদ্যোগটা নিলাম যে আসলে এই না জানার কারণেই তারা তাদের রাষ্ট্রের ব্যবস্থা থেকে দেয়া অনেক সুবিধাগুলো তারা ভোগ করতে পারে না। তখনই এই ব্রিজটা শুরু করলাম যে কৃষকের সাথে একদম শীর্ষস্থানীয় পলিসি লেভেল, পলিসি মেকার যারা আমাদের মন্ত্রী পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রশাসন, সেক্রেটারিজ যারা পলিসি অ্যাডপ্ট করে, তাদের সাথে এটা ব্রিজ করলে এটা একটা সুফল পাওয়া যাবে। সেতু বন্ধনের কথা যখন বলছেন আপনি, তরুণদেরকে উদ্বুদ্ধ করবার জন্য ফিরে চল মাটির টানে, যেখানে আমরা সবসময় টেলিভিশনের পর্দায় দেখেছি তরুণরাও মাঠে গিয়ে তারা কৃষকের সাথে কাজ করছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এরা কি কৃষক হবে? বললাম না, প্রশ্ন এসে না, কৃষক হবে না। এরা হবে যে এরা শিক্ষিত হচ্ছে, এরাই তো ভবিষ্যতে এই দেশকে চালাবে। তো যিনি আইটি ইঞ্জিনিয়ার, তিনি কৃষকের জন্য একটা সফটওয়্যার তৈরি করবেন যেটা দিয়ে তার মার্কেটিং নেটওয়ার্ক তৈরি হতে পারে। যিনি ইঞ্জিনিয়ার, তিনি এমন একটি কাজ করবেন যে একটা যন্ত্রের উদ্ভাবন করবেন যেটা দিয়ে উপকার। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় সেই তরুণদের মাঝে, এটাই বোঝানো, এই যে দেখেন হাত, এই যে চারাটা লাগাচ্ছে, তার হয়তো আমাদের মাটি স্পর্শ করে। আমি অন্য কিছু বাদ দিই না, সেটা হচ্ছে যে আমরা একেবারেই যারা মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, আমরা যারা মফস্বলে জন্মেছি, বড় হয়েছি, তারা কিন্তু অনেক কিছুই এখন আর অনেক কিছুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা কয়দিন জ্যোৎস্না দেখি, এখন কয়দিন শিশিরে হাঁটি, কিন্তু এগুলো নিয়ে আমাদের কিন্তু অনুভূতি ছিল। একটা প্রজন্ম সম্পূর্ণ এসব ছাড়া থাকবে।
মাটি খামচে ধরারও একটা আনন্দ আছে। হ্যাঁ, না, সে কিন্তু স্পর্শ কাদা করলে বিষয়টা তার কি? একটা অনুভব। আমার মনে হয় যে এর মধ্যে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে শাইখ সিরাজের এই অনুষ্ঠান বা তার এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে তার প্রচুর লেখাও আছে এবং সে দু একটি কৃষি পাতও করেছে দৈনিক পত্রিকাতে। এর ফলে সারা দেশে একটা খুব বড় ইম্প্যাক্ট হয়েছে এই বিষয়টার, যে কৃষি কত আধুনিকভাবে হতে পারে, কত রকম দিকে নিয়ে যাওয়া যায় এই খাতটিকে। সেই অর্থে আমি লক্ষ্য করেছি যে গ্রামে গঞ্জের আফজাল কিছুক্ষণ আগে বলছিল যে ওদের এলাকার একটি ছেলে শাইখকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, তার মানে সে কতটা উদ্দীপ্ত হয়ে আছে। এরকম অনেক ছেলে যারা শিক্ষিত কিন্তু বেকার হয়ে আছে, কাজ করতে পারছে না, তারা শাইখ সিরাজের এইসব অনুষ্ঠান দেখে তার এই প্রচারণাগুলোর মধ্য দিয়ে, এবং শিশুদের মাঝেও কিন্তু দেখা যাচ্ছে এই আগ্রহ। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আগ্রহটা তৈরি হচ্ছে, সেই আগ্রহের ফলে একজন তরুণ গ্রামে গিয়ে বেকার না থেকে সে হয়তো একটা খামার করছে, সে হয়তো পেয়ারার চাষ করছে, সে হয়তো বড়ইয়ের চাষ করছে। এই যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এক সমাজের একটি অংশকে কিন্তু সে প্রমোট এটা তো করছে। একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে হয়তো গ্রামে সে যাচ্ছে না, সেগুলো করছে না, কিন্তু তার এক ধরনের বিচ্ছিন্নতা কিন্তু আছে। সে জানে না তার পূর্বপুরুষরা কিভাবে জীবন আচরণটা, তাদের কি জীবন ভঙ্গিটা তাদের কি ছিল। এই সম্পর্কটা তো একদিনের জন্য হলে স্থাপিত হয় এবং এটা হেল্প করে। আমি এই দেশে জন্মেছি, এই মাটিতে জন্মেছি, আমার একেবারেই সংযোগ নেই, কিন্তু একদিনের জন্য হলেও সেটা আমি মনে করি যে এই অনুভবের দরকার। কারণ ওই প্রজন্মটা তো এই মাটির কাছে ফিরিয়ে নেওয়ার কাজটা অবশ্যই ওই প্রজন্মটা তো লিটারালি কোনো সময় সে হয়তো মাটির টাচও করেনি। বাস্তবতা হচ্ছে এটা, সে জন্মেছে শহরে, আমরা যেটাকে বলি মানে পোলট্রি চিক্সের মতো। বাচ্চাকে মা স্কুল থেকে নিয়ে টিউটরের কাছে দেয়, ওখান থেকে ইংরেজির টিচারের কাছে নেয়, ওখান থেকে অঙ্কের কাছে, তার রাত্রে এনে ঘুম পাড়ে, সকালে আবার ঘুম থেকে তোলে, আবার স্কুলে নিয়ে যায়, একটা বিড়ালের বাচ্চার মতো। এই যে জীবন, ওর ভেতরে কোনো মানবিক যে একটা বিষয় তৈরি হয় না। যখন সে মাটিটা স্পর্শ করে, ওই ছেলেটি যখন, তরুণ ছেলেটি যে প্রতিদিন খাবার পাচ্ছে, কোত্থেকে আসছে খাবারটা, কে তৈরি করছে, হি ডাজন্ট নো ইভেন। মাটিটা স্পর্শ করার সাথে সাথে তার ভিতরে একটা অনুভূতি তৈরি হয়। এবং এই যে তরুণের মাঝে তরুণদেরকে যে মাটির এই টান অনুভব করানোর জন্য আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা আপনাকে শ্রদ্ধা জানাই। এবং এই মুহূর্তে একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 জি, আপনার নাম বলবেন। শুনতে পাওয়া যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আমি সাইফুল আলম বলছি, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক। জি জি আমার খুব ভালো লাগছে, আজকে সত্যিকার অর্থেই তারকা কথন তারকার সমারোহে পরিণত হচ্ছে। আমি খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা দেখছি। আমার প্রিয় বন্ধু সিরাজ, আফজাল, মিলন সবাই বসে আছে, কথা বলছে, দারুণ ভাবে মনোযোগ দিয়ে শুনছি। আমার ভালো লাগছে আমার এই জন্যে যে আজকে হৃদয়ে মাটি ও মানুষের 10 বছর পূর্তি, 11 বছর পা দিয়েছে। আগামীকাল একটি অনুষ্ঠানের জন্য, জনপ্রিয় অনুষ্ঠানের জন্য হয়তো এই সময়টা খুব দীর্ঘ সময় না, কিন্তু এই অনুষ্ঠানটি বাংলাদেশের মানুষের হৃদয়ে এত বেশি আলোড়ন সৃষ্টি করেছে এবং এত বেশি অনুপ্রাণিত করেছে যে বাংলাদেশের কৃষকরা যারা খেতে খামারে ছিল, মাঠে ময়দানে ছিল, এই একটি অনুষ্ঠান সেই কৃষককে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে, রাজধানীর অভিজাত এলাকা থেকে শুরু করে, মানুষের ড্রয়িং রুম গুলো থেকে শুরু করে সর্বত্র কিন্তু অবাধ যাতায়াতের একটা সুযোগ করে দিয়েছে। যে কথাটি শাইখ সিরাজ বলছিল যে হ্যাঁ, একটা সেতু বন্ধন সৃষ্টি করেছে একেবারে উপর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত। কৃষক কিন্তু আর এখন খেতে খামারের অংশ না, কৃষক এখন রাষ্ট্রীয় পলিসি মেকিং এ তাদের ভূমিকা রাখছে। অবশ্যই খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত, গৌরবান্বিত যে শাইখ সিরাজ এরকম একটি অনুষ্ঠান 10 বছর অত্যন্ত সফলতার সঙ্গে, সাফল্যের সঙ্গে পরিচালনা করছে। এবং আজকে আমার এই বন্ধুদের সবাইকে নিয়ে সেই কথাগুলোই যখন আমি শুনছি, আমি আবেগে আপ্লুত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল, তুমি থাকলেও ভালো লাগতো আরো বেশি। সাইফুল হচ্ছে আমাদের একটু পরিচয় দিয়ে দিই, সেটা হলো সাইফুল হচ্ছে আমাদের জুনিয়র, মানে আমাদের পরবর্তী যে বন্ধুর এক্সটেন্ডেড। আমরা হচ্ছে এক সময়কার, তার পরে ওরা আমাদের সঙ্গে 1-2 বছর পরে বোধহয় কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলো। এখন এসে
সম্পাদক মিশে গেছে আমাদের সাথে। হ্যাঁ, একটা সময় তো আমরা এই জিনিসটা মনেও রাখিনি। হ্যাঁ। আমরা একটা হ্যাঁ, সংগঠন ওই বাদটা করতাম চাঁদের থেকে হাট, না, ওই সময় কে 1 বছরের বড় কে ছোট এই জিনিসগুলো আমাদের মাথায় কখনো ছিল না। বন্ধুত্বের জায়গাটা কতটা এবং মজবুত আজকে সেটা আজকে বুঝতে এবং সাইফুলের পত্রিকাতে, সাইফুল অনেক ধন্যবাদ তোমাকে, ওর পত্রিকাতে একটা বড় ইন্টারভিউ ছাপা হয়েছে। আমার পত্রিকাতেও হয়েছে, তোর তোমার পত্রিকাও, বিশাল করে। তোর পত্রিকাও। যাই হোক, এখন কথা হচ্ছে সাইফুলের এই আবেগটা আমি খুব অনুভব করলাম যে সে নিঃসন্দেহে। দূরে বসে টেলিভিশনের সামনে আমাদের 3 বন্ধুকে দেখে সে যে আবেগ আপ্লুত হয়েছে এবং একটা ফোন করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধুত্বের শক্তিটা কিন্তু এই জায়গায়, এটা বুঝতে হবে যে আমরা যে যেখানে থাকি, আচ্ছা, হঠাৎ করে আমার একটা কথা মনে বাইরে পড়লো। আছি এখানে আছি, হঠাৎ করে সবার একটা মনে শক্তিটা পড়লো, ওইখানে। মিলন একবার জার্মানি চলে গেল, লেখালেখি করতে করতে একসময় জার্মানি চলে গেল। তো ও আমাকে জার্মানি যাওয়ার আগে যেটা করলো, তখন দুটো সাপ্তাহিক ম্যাগাজিন, খুব তুখোর ম্যাগাজিন ছিল, একটা ছিল বিচিত্রা আর একটা ছিল রোববার। মিলন তখন রোববারে কাজ লেখালেখি করতো। তো রফিক আজাদ ছিলেন তখন ওটা সম্পাদক, আপনার খেয়াল আছে? হ্যাঁ, ভারপ্রাপ্ত শাইখ সিরাজকে হওয়ার গল্প বলছো নাকি? না, ওকে আমি একটা লেখার দায়িত্ব দিয়েছিলাম, আমার ধারণা ওটা বলবে। নিয়ে গিয়ে বললো যে আমি যেই মিলন যেই আমি একটা কলাম লিখতাম, কলামটা লিখে আশেপাশে নিয়মিত, তো রফিক ভাইকে বললো যে রফিক ভাই, এই ছেলেটি আপনার সাথে পরিচয় নাই, এর লেখালেখির একটু হাত আছে, তো যে কলামটি আমি লিখি সেটি আপনি চাইলেও চালাতে পারবে। তো আমি তো চলে যাচ্ছি কয়েক বছর, ও লিখুক। তো আমাকে রবিবার সাথে পরিচয় করে আমি বললাম ঠিক আছে। তো আমার প্রথম খেয়াল আছে, আজকে হঠাৎ কথাটা খেয়াল পড়লো, তখন শুধুই মাত্র ঢাকা শহরে একমাত্র ফুল বিক্রির একটা জায়গা ছিল, সেটা ছিল হাইকোর্টের সামনে, মূল গেটটার সামনে। আর কোথাও ফুলের চাষও হতো না সেই সময়। ওই বিভিন্ন বড় জজ ব্যারিস্টারের বাড়ার যে মালিরা ছিলেন, তারা ফুল এনে এনে বিক্রি করতো। তো আমি প্রথম লেখাটি লিখলাম হাইকোর্টে মৌসুমী ফুলের বাহার। তো রফিক ভাই খুব খুশি হলো, বাহ চমৎকার, আমাদের চোখে তো পড়েনি। তো আজকে কেন কথাটা বললাম, যে আজকে এই বাংলাদেশে কোটি কোটি টাকার ফুলের চাষ হচ্ছে, আমরা তখন প্রমোট করেছিলাম জিনিসগুলোকে। আর ওর কথাটা এই কারণে বললাম যে ও যখন ফিরে আসলো জার্মানি থেকে, তুই কি লেখালেখি করছিস? তো আমি না রে দোস্ত, ছেড়ে দিচ্ছি, আর হয়ে ওঠে নাই। তোর তুই যে লেখালেখিটা করতি, তোর তো কিছুই হলো না, অন্তত ওইটা থাকতো না। কিন্তু এই প্রসঙ্গে এটা বলে ফেলো, আজকে একটা বিশেষ দিন, শাইখ সিরাজ কিভাবে হলে সেটা তো বলে ভালো। এটা আমি তো রফিক আজাদের প্রসঙ্গে এসছে, এবং রফিক আজাদের নাম এই প্রশ্ন আপনার কথা রেশ ধরে, আমি আফজাল হোসেন আপনার কথা রেশ ধরে জানতে চাইবো আপনাদের দুজনের কাছে। বন্ধু শাইখ সিরাজ এবং কৃষি এবং গণমাধ্যমের একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে তিনি এক বিপ্লব ঘটিয়েছেন, তা দুইয়ের মধ্যে কি পার্থক্য এবং আপনাদের সাফল্যের, বন্ধুর এই সাফল্যের জায়গাটাকে আপনারা কিভাবে অনুভব করেন? আমাদের অনুভবের কথাগুলো কিন্তু এর মধ্যে বলা হয়েছেও, মানে সাইফুলের ফোনটার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের প্রত্যেকের অনুভবটা অনেকখানি ব্যাখ্যা করতে পেরেছি। তারপরে শাইখকে যখন সামনাসামনি দেখি, ধরো শাইখ আফজালের পাশে বসে আছে, আমার কিন্তু মনে হচ্ছে যে আমরা সেই খাবার দাবারে বসে আড্ডা দিচ্ছি। শাইখ এত বড় হয়ে গেছে বা আফজাল এত বড় হয়ে গেছে, এটা আমার মাথায় থাকে না, এবং আমি নিশ্চিত যে ওদের ক্ষেত্রেও যখন আমাকে নিয়ে ভাববে একই কাণ্ডটা হবে। কিন্তু যে কথাটা আমি আগেও বলেছিলাম, যে আমি খুব গৌরববোধ করি আমার প্রত্যেক বন্ধুকে নিয়ে, শাইখ সিরাজকে নিয়ে তো করেই, কারণ আমাদের অন্যান্য আমরা যারা যতটা যা করতে পেরেছি, তার চেয়ে শাইখ একা অনেক অনেক বেশি করেছে এই দেশের জন্য, তার অবদান অবিস্মরণীয়। কৃষিক্ষেত্রে আমরা সাধারণত একটা সময় অনেকেরই ধারণা ছিল যে কৃষি কাজ হয়তো শুধু পুরুষের জন্য, কিন্তু নারীদেরও যে কৃষি উন্নয়নের ক্ষেত্রে যে অবদান আছে সেটা আরও একবার প্রমাণ হয়েছে হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। এবং সকল নারীরা যারা কৃষিক্ষেত্রে কাজ করেন, তারা সকলে জনাব শাইখ সিরাজের কথা এবং তার হৃদয় মাটিও মানুষের কথা ইতোমধ্যে আমরা সকলে পড়ে জানতে পেরেছি, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমি জনাব শাইখ সিরাজ আপনার কাছে জানতে চাইবো যে এই যে নারীদেরকে কৃষিক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বিভিন্ন সময়, আমাদের যখন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় তখন আপনি আলাদাভাবে অনুষ্ঠান নির্মাণ করেছেন, কি মনে হয়েছে আসলে তাদের চোখে আপনি কি দেখতে পেয়েছেন? এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকটাই নারী, এবং এই গোটা জনগোষ্ঠীকে যদি আমরা গ্রামীণ জনগোষ্ঠী ধরি 10-11 কোটি মানুষ, এই 10-11 কোটি মধ্যে 50% নারী। আরেকটা হিসেব হচ্ছে, যদি সিম্পলি আমরা ধান উৎপাদন ধরি, ধান উৎপাদনের 17টা কৌশল, 17টা অধ্যায়, ধাপ। এই 17টা ধাপের ভিতরে 13টা ধাপই এককভাবে সম্পাদিত হয় নারীদের দ্বারা, আর 4টা ধাপ মাত্র পুরুষরা করে, লাগানো, কাটা, ঝাড়া, বোঝা পাওয়া। কিন্তু এখন ওই ধাপগুলোর ভিতরে নারীদের অংশগ্রহণ হয়ে গেছে। এখন অনেক জায়গায় ধান কাটে পর্যন্ত নারীরা বোঝাবে নিয়ে আসছে, লাগাচ্ছে। উত্তরবঙ্গে তো হরহামেশা আগেই করতো,
তাহলে এরকম একটা অবস্থায় এটা তো গেল পিওর এগ্রিকালচার ক্রপ মানে সিরিয়াল। মাছ চাষে নারীদের অংশগ্রহণ আছে, বাড়ছে দিনের পর দিন। হাঁস মুরগি পালন বহু আগ থেকেই ছিল, এখনো আছে। হ্যাঁ, ছাগল পালন, গরু পালন। তো এইটাকে ইগনোর করার স্কোপ নাই। এই বর্ষটা হচ্ছে বিশ্ব পরিবার বর্ষ, এই বর্ষটাকে বলা হয়, যে সারা পৃথিবীর পরিবার। আজকে ভাঙনগুলো কেন হচ্ছে, সমাজে এত অস্থিরতার মূল কারণটাই কিন্তু হচ্ছে ওইটা, যে একান্নটি পরিবারগুলো ভেঙে গেছে। মানে পশ্চিমা সেই ইয়েটা, আদলটা, যে তুমি তোমারটা উৎপাদন করবা, তুমি খাবা, তুমি তোমার চাকরি করবা, তুমি খাবা, এটাই কিন্তু আমাদেরকে আজকে এই জায়গাটায় নষ্ট করেছে। তো এই জায়গার কারণে আবার সেই পৃথিবীর যারা রাষ্ট্র পরিচালনা করে, যা পুরো পৃথিবীকে যারা ডমিনেট করে, তারাই কিন্তু ভাবছে পরিবারকে আবার এখানে আনতে হবে। তাহলে এই যে মারামারি, হানাহানি, খাদ্যের, ওর কাছে গুদাম ভর্তি খাবার আছে, পাশের মানুষ না খেয়ে আছে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু এই বর্ষটা পরিবার বর্ষ, এবং সারা পৃথিবীতে নারীর একটা বড় অংশগ্রহণ প্রোডাক্টিভিটির সাথে। আমরা সাধারণত দেখে থাকি যে দেশে বিভিন্ন কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সম্মাননা জানানো হয়, এবং কৃষিক্ষেত্রে অবদানের জন্য গত কয়েক বছর ধরে কৃষি পদক অনুষ্ঠিত হয়ে আসছে, এবং গতকাল একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে গত 3 বছরের নাম ঘোষণা করা হয়েছে। একটু জানতে চাইবো কৃষি পদক নিয়ে এবারের পরিকল্পনা। কৃষি পদক, এই যে প্রথম তুমি তো কথা বললে যে কৃষির বাইরে যারা কাজ করছে তারা কি নায়ক নয়? অবশ্যই তারা নায়ক। আমার কাছে বিনোদনটা কি, এই যে একটা তরুণ তার মজা পুকুরের ভেতরে মাছ চাষ করে সে যখন ফসলটা তুলছে, এই যে রূপালী মাছগুলো লাফাচ্ছে, শব্দ হচ্ছে, এটা কি বিনোদন না? আমরা কি সেই কিছু অংশ বিশেষ কি একটু কালকে প্রেস কনফারেন্স অংশ তুলে ধরতে চাই। 2006 সাল থেকে চ্যানেল আই কৃষি পদক প্রবর্তন করে। প্রথম বছরে কৃষি পদকে ভূষিত হন ঝিনাইদহের হরিধানের আবিষ্কারক কৃষক হরিপদ কাপালি। 2007 সালে চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিক। 2008 সালে বাগেরহাটের মিঠাপানিতে চিংড়ি চাষের নায়ক সৈয়দ কেরামত আলী। 2009 সালে নাটোরের ঔষধি বাগান সৃষ্টির নায়ক আফাজউদ্দিন, এবং 2010 সালে টাঙ্গাইলের প্রাকৃতিক বিজ্ঞানী আব্দুল আজিজ। আমরা দেখলাম গত কয়েক বছরে, কিন্তু এবছর যে 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, এবছর 3 জন পাচ্ছে। এই 3 জন তো না, আসলে 2011, 12, 13, 2010-এর পরে আমরা তেমন কোনো কৃষক পাইনি, সমৃদ্ধ কৃষক, যে কারণে 3 বছর দেওয়া হয়নি। তো এবছর 2011-তে দিয়েছি আমরা, নমিনেশন দিয়েছি হচ্ছে ইয়েকে, নুরুল হক, ময়মনসিংহের মৎস্য চাষী। তারপর 2012-র জন্য হচ্ছে সাতক্ষীরার সিরাজুল ইসলাম, একজন ধানের কৌরবিজ্ঞানী, 100টা প্রজাতির ধানের জাত তার কাছে রয়েছে। আর 2013-র জন্য হচ্ছে নরসিংদীর সেলিনা জাহান, উনি হচ্ছে নারীকে জৈব কৃষিতে উদ্বুদ্ধ করেছে, মানে উইদাউট ইউজিং এনি পেস্টিসাইডস। বিশাল একটা বড়, হ্যাঁ, বড় বড় কৃষকেরা। আর একজনকে আমরা দিচ্ছি হচ্ছে আজীবন সম্মাননা কৃষি বিজ্ঞানী, উনি হচ্ছে ডক্টর মতলুবুর রহমান, যার হাত দিয়ে দেশে ধরো সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, তারপর এরকম অনেকগুলো ইনস্টিটিউট ডেভেলপ হয়েছে। কৃষি ইনফ্রাস্ট্রাকচার যিনি করেছে, গবেষণার ইনফ্রাস্ট্রাকচার, হিউজ কাজ এগুলো। একটি বিষয় জানতে চাইবো যে কৃষি এবারে আমাদের 11 বছরের পদার্পণে আগামীকাল 21শে ফেব্রুয়ারি, এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনেই এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে 10 বছর আগে, এবং এবারের 22 তারিখে অর্থাৎ শনিবারে প্রতিদিন প্রতি সপ্তাহের মতোই রাত 9:35 অনুষ্ঠানটি প্রচার হবে। এবারে কি থাকছে এই অনুষ্ঠানটি শুনবার আগে আমরা চাইব দর্শকদেরকে সেই অনুষ্ঠানের প্রমোশনাল কিছুটা তুলে ধরতে। হৃদয়ে মাটি ও মানুষের 10 বছর। গণমাধ্যমে কৃষি ও কৃষকের আকাঙ্ক্ষা পূরণে বিরতিহীন যাত্রার 1 দশক। 11 বছরের প্রথম অনুষ্ঠান আজকে। বিশেষ এই পর্বটি উপস্থাপনা করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কৃষি এবং কৃষ্টি, কৃষি এবং সাহিত্য এবং শিল্প সবটা একটা মেলবন্ধনে ধরা পড়ছে। কৃষিপ্রধান বাংলাদেশের মূল ধারার জাগরণের এক ইতিহাস। হৃদয়ে মাটি ও মানুষ সেই জরুরি কাজটি করেছে, আমি দেখতে পেয়েছি বছরের পর বছর। আমাদের সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, জীবনযাপন, জন্ম মৃত্যু, বিবাহ নিয়ে আচার আচরণ
সমস্ত কিছুর ভিত্তিতে রয়েছে কৃষি। 3 দশকেরও বেশি সময় যিনি হাঁটছেন উন্নয়ন সাংবাদিকতার পথে। কৃষকের কণ্ঠস্বর, কৃষকের মত, কৃষকের ইচ্ছা বোধহয় কখনোই জানবার চেষ্টা হয়নি। দর্শক, আপনারা দেখছিলেন, আমরা এবার এই বিশেষ পর্বটি উপভোগ করতে যাব। আমরা একটু জানতে চাইব, এবারের অনুষ্ঠানের একটু নতুনত্ব আছে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে আমরা উপস্থাপকের রূপে দেখব। এটা কেন? নতুনত্ব কিছু না, আসলে এটা ইভ্যালুয়েশন একটা প্রোগ্রাম। 10 বছরের যে কর্মকাণ্ডগুলো হয়েছে, তো নিজের অনুষ্ঠান তো নিয়ে ইভ্যালুয়েট করা যায় না আসলে তৃতীয় একটা কাউকে। ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, উনি করেছে। উনি এর সাথে সমৃদ্ধ বাংলাদেশের কৃষি ব্যবস্থাটাকে তুলনা করেছে সুলতানের সেই বলিষ্ঠ বলবান কৃষককে দিয়ে। উনি ওনার সাহিত্যের ভেতরে মাটির কথা, মানুষের কথা আছে, সেগুলোকে একখানি করে দেখতে চেয়েছেন। দেশের কিছু ব্যক্তিত্ব যারা আছেন বিবিধ অঙ্গনে, যারা ইকোনমিক্স নিয়ে কাজ করছেন, যারা মিডিয়া নিয়ে কাজ করছেন, সবার কাছ থেকে জানতে চেয়েছেন কে কীভাবে দেখে। সেরকম একটা মূল্যায়নের অনুষ্ঠান হবে, যেটা 22 তারিখে রাত 9:50 প্রচার হবে, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। আমরা আজকে চাইবো আপনারা দুজন আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন, এবং আমরা একেবারে যেহেতু শেষের দিকে চলে এসেছি, আমরা জানি যে শুভ মুহূর্তে সবসময় যদি একটু মিষ্টি থাকে তাহলে সেই মুহূর্ত আরও বেশি সুন্দর হয়ে যায়। ইয়ামি 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 হৃদয়ে মাটিও মানুষ 10 বছর পেরিয়ে ইয়ামি ইয়ামির পরিবার থেকে তারা শুভেচ্ছা জানিয়েছেন হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। ধন্যবাদ ইয়ামি পরিবারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, আমাদের সবার পক্ষ থেকে। আমরা চাইবো আজকে এই শুভ মুহূর্তে, শুভ দিনে আপনারা তিনজন যেই তরুণের আজকে আপনাদের সেই বন্ধুদের কথা, অন্যদের কথা বলে তারপর সব বন্ধুদের সাগরকে এই মুহূর্তে রুমে কিনা আমি জানি না। সেটা আমি শুরুতেই বলছিলাম যে আমরা আসলে সাগরকে কেন্দ্র করে একসাথে হয়েছিলাম, এবং এটি আমাদের সকলেরই সৌভাগ্য যে ফরিদিকে কেবল আমরা হারিয়েছি, আর সবাই এখনো বেঁচে পড়তে আছি এবং চেষ্টা করে যাচ্ছি যে যার ক্ষেত্রে। এখনো একসাথে আছি এবং দেশের জন্যে, মানুষের জন্যে ভালো কিছু করবার চেষ্টা করে যাচ্ছি এই অনুষ্ঠান দেখবার জন্যে। আর আমাদের এখানে মৌসুমী যে ডেকে আনা হয়েছে এই জন্যে ধন্যবাদ। আজকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আজকে সকলকে সাথে নিয়ে দর্শক আজকে এই অনুষ্ঠান যখন উপস্থাপনা করার সৌভাগ্য আমার হয়েছে, যে তরুণ যখন তারা তরুণ ছিলেন, যে স্বপ্ন তারা দেখেছেন, আজকে নিশ্চয়ই এই অনুষ্ঠান যারা দেখছেন সেই স্বপ্ন আজ আপনারাও দেখতে শুরু করুন। একটা সময় এখন তরুণ নই, আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম, তুমি কি বলতে চাচ্ছ আমরা বুড়ো হয়ে গেছি? আপনারা চিরতরুণ, পরের কথাটা আবার ছিল 60 ইয়ার্স, আমাদের গড় আয়ু 60 ছাড়িয়ে গেছে। এই চিরতরুণ তাদের মতো করেই আমরা এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি সবশেষে আমার টিমে যারা কাজ করে, আদিত্য শাহিন, মাহিম আবদুল্লাহ, রনি, তৌফিক, তারপর কি বলে মিল্টন, ক্যামেরাম্যানে আছে কি বলে নাম রাসেল, আমাদের টিটন একজন, আমরা একজনকে হারিয়েছি, এবং মুকুল, সবাইকে মিলে সবার জন্য শুভ কামনা জানিয়ে আমরা অনুরোধ করব। আমি বলছি যে হৃদয়ে মাটিও মানুষ দীর্ঘজীবী হোক, এবং আমার বন্ধু শায়েক সিরাজ দীর্ঘজীবী হোক। সবাই স্বপ্ন দেখুন এবং ভালোবাসুন। স্বপ্ন এবং ভালোবাসা ছাড়া জীবন সম্পূর্ণ নয়। বাহ, তুই মাঝখান দিয়ে কেটে দিলি। শুভেচ্ছা, অভিনন্দন। এই বন্ধুত্ব সবসময় এভাবেই থাকুক, এবং এই স্বপ্ন, এই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকলকে এভাবেই উদ্বুদ্ধ করবেন, আমাদের সকলের জন্য এই প্রার্থনা করবেন, এটাই আমরা আশা করছি। দর্শক, আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি 11 বছরের অনুষ্ঠানের একটি বিশেষ অনুষ্ঠান, যা আমি শুরুতেই বলেছি টেলিভিশন একটা ইতিহাস রয়েছে। প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে ব্যক্তিত্ব একসাথে এই বন্ধুত্ব এবং এই ভালোবাসা সবটা মিলিয়ে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দর্শক, আপনারাও ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।